তো এবারে আজকে তাহলে আজকে তোদের পরীক্ষা সামনে, তো খুব বেশি দিন বাকি নেই। তো রিভিশন করতে গিয়ে যা আরো যদি কোথাও কোনো ডাউট এসে থাকে তাহলে আগে সেগুলো ক্লিয়ার করি। যে আচ্ছা, আমাদের কি লাস্ট ক্লাসে যেটা আমি নিয়েছিলাম কিছু কি বাকি ছিল? বলেছিলাম যে কিছু টপিক কভার করতে বাকি আছে আমার, যেমন একটা বোধহয় ফর এভিডেন্স বলে একটা চ্যাপ্টার বোধহয় ছিল একটু, ঠিক আছে। ওদের থেকে একটা জিনিসই করতে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ ট্রেস এভিডেন্স, তার মেথোডোলজিক্যাল ইম্পর্টেন্স কি, আর হোয়াট ইজ লোকাল এক্সচেঞ্জ প্রিন্সিপল, ঠিক আছে। তো ট্রেস এভিডেন্স হচ্ছে যে কোনো একটা জায়গায় যেখানে ক্রাইম বা ইনসিডেন্ট হয়েছে সেখান থেকে যে 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 এভিডেন্স গুলো খালি চোখে দেখা যায় না বা ভালোভাবে দেখা যায় না, সেরকম যেগুলো সেই সব এভিডেন্স যেগুলো কালেক্ট করে সেগুলোকে মাইক্রোস্কোপিক বা কেমিক্যাল অ্যানালিসিস করে তার থেকে আমরা নতুন ইনফরমেশন পাই, সেগুলোকে বলা হয় ট্রেস এভিডেন্স। ট্রেস এভিডেন্স কেমন? যেমন অ্যাব্রেশন করানোর সময় যখন আমি মনে করে দেখ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন আমি অ্যাব্রেশন করিয়েছিলাম, তখন একটা কোশ্চেন ছিল যে অ্যাব্রেশনস আর অলওয়েজ মোর ইনফরমেটিভ দ্যান ব্রুজ, এক্সপ্লেন ওয়াই। ঠিক আছে, তো সেটাতে 3-4টে পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল যে অ্যাব্রেশন থেকে ডাইরেকশন বোঝা যায়, ব্রুজের ডাইরেকশন বোঝা যায় না। অ্যাব্রেশন সাইট অফ ইম্প্যাক্ট, যেখানে ইনজুরি হয়েছে সেখানেই অ্যাব্রেশন হয়, ব্রুজ দূরে হতে পারে। এইসব পয়েন্টের পরে লাস্টে একটা পয়েন্ট বলেছিলাম যে অ্যাব্রেশন থেকে ট্রেস এভিডেন্স পাওয়া যায়, ব্রুজ থেকে পাওয়া যায়। তো কি ট্রেস এভিডেন্স? না, অ্যাব্রেশনে কি হচ্ছে, এপিডার্মিসের আপার লেয়ারটা যেহেতু চলে যাচ্ছে, তো কি হয়, কিছু সিক্রেশন হয়, কিছু ফ্লুইড থাকে, এবং ওই যে ফ্লুইড তাতে ওই এরিয়ার যে রাস্তাতে বা রাফ সারফেসে পড়ে অ্যাব্রেশনটা হয়েছে, ওই ফ্লুইডে কি হয়, ওখানকার ধুলো বালি ময়লা এগুলো আটকে যায়। এগুলো হচ্ছে ট্রেস এভিডেন্স। এগুলো অ্যানালাইজ করে বলা যেতে পারে যে কি ধরনের এরিয়াতে ইনজুরিটা হয়ে থাকতে পারে। কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গার একটা টোপোগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং কোথাও যেমন বাঁকুড়া পুরুলিয়া এগুলো লাল মাটির জায়গা, এগুলোতে আবার এইসব জায়গাতে ধর কলকাতার দিকে কাদা মাটি বেশি থাকে, বালি বেশি থাকে। তো এবং সিলিকা, অ্যাসবেস্টাস এই সমস্ত কেমিক্যালেরও একটা লিমিটের একটা ভ্যারিয়েশন থাকে, যে কলকাতার সিলিকার পার্সেন্টেজ কত, বাঁকুড়ার সিলিকার পার্সেন্টেজ কত। এই ট্রেস এভিডেন্সের অ্যানালিসিস করে বলা যেতে পারে যে অ্যাব্রেশন বা ইনজুরিটা কোথায় হচ্ছে। এগুলো হচ্ছে ট্রেস এভিডেন্স। যেমন ক্রাইম সিনে আমি আমার ক্রাইম সিন থেকে লেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট লিফট করা হয়। ফিঙ্গারপ্রিন্ট দু রকম হয়, একটা পেটেন্ট, একটা লেটেন্ট। পেটেন্ট হচ্ছে যেটা খালি চোখে দেখা যায়, লেটেন্ট হচ্ছে যেটা খালি চোখে দেখা যায় না, তাকে ডেভেলপ করতে হয়। তো ডেভেলপ করার পরে যে সেটাকে লিফট করা হলো, এটা একটা ট্রেস এভিডেন্স। ঠিক আছে, এই ফিঙ্গারপ্রিন্ট কেন হয়? ফিঙ্গারপ্রিন্ট কেন হয়? কারণ হচ্ছে আমাদের এই আঙুলে যে সিবেশিয়াস সিক্রেশনস থাকে, সেই সিক্রেশনস গুলো সারফেসের মধ্যে লেগে যায়। আর আমাদের এইখানে যে ক্রেস্ট এন্ড ট্রাউ আছে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে, সেই ক্রেস্টে যেহেতু সিবেশিয়াস সিক্রেশন থাকে, ওগুলো গ্লাসে বা অন্য সারফেসে লেগে গেলে সেই প্যাটার্নটাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট। এটা একটা ট্রেস এভিডেন্স। ঠিক আছে, ধর একটা জায়গায় ইনজুরি হয়েছে, কেউ একজনকে ঘুষি মেরেছে না, তো নাক থেকে ব্লিডিং হয়েছে, এই যে কোয়াট ফর দ্য ব্লাড পড়লো, এটা একটা ট্রেস এভিডেন্স। এই যে ব্লাড স্প্ল্যাটার অ্যানালিসিস বলে একটা আলাদা একটা সেকশন আছে ফরেনসিক সায়েন্সে, ওটা পড়ে। ঠিক আছে, যেমন হচ্ছে ব্লাড যদি একেবারে ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ফ্লোরে পড়ে, তাহলে একটা সুন্দর সার্কুলার ড্রপ হবে, আর ড্রপের চারদিকে ছোট ছোট সূর্যের রের মতো গ্রেনেশনস থাকবে। ঠিক আছে, মানে সেরেশনস থাকবে।
ওটা হচ্ছে ব্লাড যদি একেবারে ভার্টিক্যালি পড়ে, কিন্তু ব্লাড যদি একটু অ্যাঙ্গেলে গিয়ে পড়ে তাহলে একটু সেটা টেল থাকে, মানে যে যে ব্লাড ড্রপটা মাটিতে পড়লো তার একটা টেল থাকবে, কারণ ব্লাডটা অ্যাঙ্গেলে গিয়ে পড়ছে। এই ব্লাড স্প্ল্যাটার অ্যানালিসিস থেকে বলা যায় যে ভিকটিম আর অ্যাসাইল্যান্টের মধ্যে হাইটের ডিফারেন্স কেমন ছিল, অ্যাসাইল্যান্ট দাঁড়িয়ে ছিল না বসে ছিল, কোন হাতে কি অ্যাঙ্গেলে স্ট্রাইক হয়েছে, ওই ব্লাড ড্রপ অ্যানালিসিস করে এটা বলা যায়। তো ব্লাড হচ্ছে একটা ট্রেস এভিডেন্স। সেক্সুয়াল অফেন্সের সময় সিমেনের ডিপোজিট যদি ওই এরিয়াতে পাওয়া যায়, মাটিতে পড়ে আছে, জামা কাপড়ে লেগে আছে, তার থেকে আমরা ডিএনএ অ্যানালিসিস করতে পারি, এটা একটা ট্রেস এভিডেন্স। ঠিক আছে, এগুলো সমস্ত হচ্ছে ট্রেস এভিডেন্স। আচ্ছা, এই একটা, এবার এটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে মানে ভাইভাতে ইউজুয়ালি ট্রেস এভিডেন্স কি আর ট্রেস এভিডেন্সের ইম্পর্টেন্স। এগুলো হচ্ছে ইম্পর্টেন্স যে যে ইনজুরিতে ট্রেস এভিডেন্স যদি পাওয়া যায় সেখান থেকে প্লেস অফ দ্য অকারেন্স আমরা বলতে পারি। ব্লাড থাকলে সেই ব্লাড স্প্ল্যাটার অ্যানালিসিস করে অ্যাসাইলাইটের হাই পজিশন এগুলো বলা যায়, ব্লাড গ্রুপ অ্যানালিসিস করা যায়, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্লাডের ডিএনএ অ্যানালিসিস হবে, সিমেন্ট থেকে ডিএনএ অ্যানালিসিস হয়, এটসেট্রা এটসেট্রা সব গেল। আর নেক্সট যেটা জিজ্ঞেস করে ওটা হচ্ছে লোকার্ড এক্সচেঞ্জ প্রিন্সিপাল। লোকার্ড এক্সচেঞ্জ প্রিন্সিপাল হচ্ছে whenever two surfaces come in contact with each other, they exchange certain chemicals or things between them। মানে হচ্ছে আমার হাত যদি আমি টেবিলের উপর রাখি তাহলে আমার হাত আর টেবিলের মধ্যে দেয়ার উইল বি এক্সচেঞ্জ অফ সাম সর্টস। তো আমার হাত থেকে টেবিলে কি করবে, আমার হাত টেবিলের মধ্যে ঘষা লেগে কয়েকটা এপিথেলিয়াল সেল পড়ে যাবে। ঠিক আছে, আর কি হবে, আমার হাতে সবসময় যদি কমেন্সাল ব্যাকটেরিয়া আছে, স্ট্যাফ এপিডার্মিডিস এক্সেট্রা, সেই ব্যাকটেরিয়া কয়েকটা টেবিলে পড়ে যাবে আর আমি আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়বো। তাহলে আমি যে টেবিলে জাস্ট আমার হাতটা রাখলাম সেখানে আমি টেবিলে আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়লাম, কয়েকটা এপিথেলিয়াল সেল ছাড়লাম, কিছু কমেন্সাল ব্যাকটেরিয়া ছাড়লাম। ঠিক আছে, আবার আমার হাতে কি লেগে গেল, ওই টেবিলের ওপরে যে ধুলোবালি ছিল সেগুলো আমার হাতে লেগে গেল। তাহলে এটা আমার হাত আর টেবিলের মধ্যে এক্সচেঞ্জ হলো, এটা হচ্ছে লোকার্ড এক্সচেঞ্জ প্রিন্সিপাল। এটার উপরে বেস করে এটার উপরে বেস করেই হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের কনসেপ্টটা, যে লোকার্ড এক্সচেঞ্জ প্রিন্সিপালের জন্যই আমার হাত যখন টেবিলে টাচ করছে টেবিলের উপর আমি ফিঙ্গারপ্রিন্ট ছাড়ছি, টেবিলের উপর আমি এপিথেলিয়াল সেল ছাড়ছি। টাচ ডিএনএ বলে একটা কনসেপ্ট আছে, টাচ ডিএনএ হচ্ছে এটাই, আমার হাতটা আমি টেবিলে টাচ করলাম, কয়েকটা এপিথেলিয়াল সেল ঝরে পড়লো, ওই যে এপিথেলিয়াল সেলিয়ার যে ডিএনএ সেটাকে যদি অ্যানালিসিস করে ম্যাচ করা যায় তাহলে বলা যাবে যে হ্যাঁ মঈনুল তরফদার টেবিলটা টাচ করেছে, এটাই হচ্ছে টাচ ডিএনএ। ঠিক আছে, আর ব্যাকটেরিয়া স্ট্যাফ এপিডার্মিডিস তার যদি স্পিসিস আর জেনাস যদি তুমি অ্যানালিসিস করো সেখান থেকেও বলা যায়, কারণ আমার হাতে যে স্ট্যাফ এপিডার্মিডিস আছে তার যে জেনেটিক স্ট্রাকচার সেটা তোর হাতে যে স্ট্যাফ এপিডার্মিডিস আছে তার সঙ্গে আলাদা। তো এটা থেকেও আইডেন্টিফাই করা যাবে যে টেবিলে আমি কাজ করেছিলাম তোরা কাজ করেছিল। ঠিক আছে, এটা হচ্ছে লোকার্ড এক্সচেঞ্জ প্রিন্সিপাল। এই আচ্ছা, আর আমার একটা কথা কি পড়ানো বাকি ছিল, আর একটা ছোটখাটো একটা চ্যাপ্টার আছে, অল্প অল্প জিনিস, যেমন একটা হচ্ছে টর্চার। ঠিক আছে, টর্চার একটা ছোট চ্যাপ্টার। আর টর্চার হচ্ছে, টর্চারের একটা ডেফিনেশন আছে বেশ বড় সড়ো। টর্চারের ডেফিনেশনটা, টর্চারের ডেফিনেশন জানার আগে জানতে হবে যে টর্চার হচ্ছে একটা একটা হিউম্যান বিং আর একটা হিউম্যান বিং এর ওপরে যদি কোনো অ্যাক্ট অফ কমিশন বা অমিশন করে থাকে, অ্যাক্ট অফ কমিশনটা কি, মানে অ্যাক্টিভলি তাকে ফিজিক্যাল বা মেন্টাল বা সেক্সুয়াল, ফিজিক্যাল মেন্টাল বা সেক্সুয়াল ইনজুরি দিচ্ছে, বা তাকে তার সাস্টেনেন্সের জন্য যে মিনস, মানে তার খাবার, ফুড, ওয়াটার, স্লিপ, রেস্ট, এগুলো থেকে তাকে ডিপ্রাইভ করছে। কেন করছে, উইথ দ্য গোলটা কি,
with the goal of obtaining some information or some sort of service from him, তাহলে এটাকে বলা হয় টর্চার। ঠিক আছে, টর্চার হচ্ছে it's an act of commission or omission done by one human being on another with any type of physical, mental or sexual injury being inflicted upon with the intention of obtaining some information or some other service। ঠিক আছে, এটা হচ্ছে টর্চার। তো টর্চার নিয়ে প্রথম এবারে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনে কয়েক বছর পর পর একটা জায়গায়, এর আগে বহু জায়গায় ওদের মিটিং হয়েছিল, এবং সেই মিটিং এর থেকে কিছু কমন ডিসিশন নেওয়া হয়। ঠিক আছে, যেমন জেনেভাতে যে ওদের মিটিং হয়েছিল, তারপরে ওরা যে ডিক্লারেশন দিয়েছিল সেটাকে বলে ডিক্লারেশন অফ জেনেভা। এবং এই যে ডিক্লারেশন অফ জেনেভা, এর ওপর বেস করে হচ্ছে ডাক্তারদের যে 10টা যে শপথ বাক্য না হয়, ওথ টেকিং সেরিমনি, যখন তোরা পাস করবি ইন্টার্নশিপের পরে, যখন তোদের কনভোকেশন হবে, তখন দেখবি তোদের একটা ওথ টেকিং সেরিমনি, সেখানে 10টা ওথ আছে। যে ডাক্তার হিসেবে পেশেন্ট কি হচ্ছে, সবার আগে পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, পেশেন্টের মধ্যে কোনো কাস্ট, ক্রিড, রেস কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, এটসেট্রা এটসেট্রা। This came from Declaration of Geneva. আর এই টর্চারের ডেফিনেশন and the duties of doctor in relation to torture, এটা এসছে ডিক্লারেশন অফ টোকিও থেকে। ঠিক আছে, তো T for T, ডিক্লারেশন অফ টোকিও, is for torture। আরেকটা যেটা মনে রাখবি, H for H, হেলসিঙ্কি, ডিক্লারেশন অফ হেলসিঙ্কি, এটা হচ্ছে হিউম্যান এক্সপেরিমেন্টেশন। মানে হচ্ছে অ্যাজ এ ডক্টর তুই তোর, আমরা যে রিসার্চ করব বা যে স্টাডি করব অন হিউম্যান বিংস, সেটা করার জন্য যে ডুজ অ্যান্ড ডোন্টস, সেটা ডিক্লারেশন অফ হেলসিঙ্কিতে বলা আছে। তোরা যখন পেপার পাবলিশ, তখন পরে পেপারের জন্য স্টাডি করবি, দেখবি সবসময় যে স্টাডি পার্টিসিপেন্ট বা পেশেন্ট, তাদের থেকে আমরা একটা কনসেন্ট নিই। সেই কনসেন্টে বলা থাকে যে আপনার পরিচয় আমরা গোপন রাখবো, মানে উই উইল মেইনটেইন দ্য অ্যানোনিমিটি। আপনি আমাকে যে ইনফরমেশন দিচ্ছেন তার কনফিডেন্সিয়ালিটিটা আমরা মেইনটেইন রাখবো। এগুলো সব ডিক্লারেশন অফ হেলসিঙ্কিতে বলা আছে। সেই জন্য আমাদের কনসেন্টটা নিতে হয় whenever you are going to do some study or research on live human beings। ঠিক আছে, আর স্টাডি করার আগে ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির থেকে একটা পারমিশন নিতে হয়। আর এথিক্স কমিটি কি করবে, তোর যে রিসার্চ প্রপোজাল সেটাকে ডিক্লারেশন অফ হেলসিঙ্কি আর ICMR গাইডলাইনের সঙ্গে ম্যাচ করে দেখবে যে কোনো কনফ্লিক্ট আছে। ঠিক আছে, তাহলে 3টে ডিক্লারেশন মাথায় রাখতে হবে, ডিক্লারেশন অফ জেনেভা, হেলসিঙ্কি, টোকিও। টোকিওটা হচ্ছে টর্চারের জন্য। আচ্ছা, তাহলে টর্চার কিভাবে হয়, ফিজিক্যাল, মেন্টাল আর সেক্সুয়াল। ফিজিক্যাল টর্চারের জন্য অনেক মেথডস আছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়াটার বোর্ডিং। হোয়াট ইজ ওয়াটার বোর্ডিং? ওয়াটার বোর্ডিং হচ্ছে the whole of the face is covered with a cloth and water is poured on the head। ঠিক আছে, পুরো মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে মুখের উপরে, নাকের উপরে জল ঢালা, এটা হচ্ছে ওয়াটার বোর্ডিং। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোর টেলিফোনা। হোয়াট ইজ টেলিফোনা? তোমার 2 কানে জোরে যদি মারা হয় ওটাকে বলে টেলিফোনা। এতে কি হয়, তোমার ইয়ার ড্রামটা বাস্ট করে যায় and you have severe pain in the ears, এটা হচ্ছে টেলিফোনা। ঠিক আছে, এছাড়া বিটিং অন দ্য সোলস, partial submersion into water, এগুলো সব হচ্ছে ভেরিয়াস মেথডস অফ ফিজিক্যাল টর্চার। মেন্টাল টর্চার ইজ এ হোল নিউ বল গেম। মেন্টাল টর্চার হচ্ছে বিভিন্ন রকমের প্রশ্ন করে বা কোশ্চেন করে তাকে মেন্টালি ইন্টিমিডেট করা। আর সেক্সুয়াল টর্চার হচ্ছে ভেরিয়াস টাইপস অফ সেক্সুয়াল অ্যাবিউজ এন্ড পারভার্সন। ঠিক আছে, তো টর্চারের জন্য
টর্চারটা ডাক্তারদের পড়তে হয় কেন? কারণ হচ্ছে all the torture methods they are in some point of time were invented by doctors or people with the medical knowledge. In down the history line, in there always the people with money, gang leaders, or who are going to do the wrong things, the bad people with money, they have recruited doctors or people with medical knowledge to invent various types of new torture methods to inflict upon the adversaries. ঠিক আছে? এটা ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর সময় জার্মানি করেছিল, নাজি করেছিল। They recruited the doctors to do human experimentations on the Polish and all other ওদের যে প্রিজনার্স ছিল তাদের উপরে। তো সেই জন্য ডিক্লারেশন অফ টোকিওতে একটা লাইনই আছে যে আ ডক্টর শুড নেভার টেক পার্টিসিপেট অর ইন কন্ডোন ইন এনি টাইপ অফ টর্চার অ্যাক্টিভিটিস। এটা যদি কখনো জানা যায় যে কোনো ডাক্তারের এতে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইনভলভমেন্ট আছে, এটা একটা ডাইরেক্ট গ্রাউন্ড ফর ক্যান্সেলেশন অফ দ্য পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে? সো এই টর্চার সম্পর্কে একটু জানালে যথেষ্ট ভালো লাগবে। এই ছোট ছোট দুটো টপিক আমার মনে পড়ছে যেগুলো বলা বাকি ছিল। আর তো আর বলা কিছু না। হ্যাঁ, এখন যদি তোদের কিছু জিজ্ঞাসা থাকে বল। প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোশ্চেনে বা অন্য কলেজের কোশ্চেনে যদি কোথাও কিছু ডাউট থাকে যেটা স্যার করেন। হ্যাঁ বলো। বলছি লিকুইড বা ড্রাই ব্লাডটা স্পট থেকে কি করে কালেকশন করা হয়? হ্যাঁ, লিকুইড আর ড্রাই ব্লাড কি করে স্পট থেকে, ক্রাইম স্পট থেকে কালেকশন করতে হয়? হ্যাঁ, লিকুইড বা ড্রাই ব্লাড, যদি লিকুইড ব্লাড হয় ইউ হ্যাভ টু সোট ইট ইনটু দ্য ব্লটিং পেপার। আর যদি ড্রাইড ব্লাড হয় দেন ইউ টেক আ কটন সোয়াব, ডিপ ইন আ নর্মাল স্যালাইন, এন্ড সেই নর্মাল স্যালাইনে সোপ করা কটন সোয়াবটা দিয়ে ড্রাই ব্লাডটাকে কিছুটা সোপ করে নিতে হয়। আর সেটাও যদি না হয়, যদি অনেক দিনের পুরনো ড্রাইড ব্লাড হয় দেন ইউ জাস্ট স্ক্র্যাপ দ্য সারফেস। ওকে স্যার। স্যার একটা লং কোয়েশ্চেন ছিল। আচ্ছা, একটা কোশ্চেন এসেছে যে অ্যাবাভ 25 এ কি করে এজ এস্টিমেশন করা যাবে নাকি? স্যার ইন আ লাইভ পারসন, স্যার দ্যাট প্রিভিয়াস লাইভ ছিল স্যার। অ্যাবাভ 25 না বিলো 25? কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা কি আছে নাকি অ্যারাউন্ড 25? স্যার অ্যাবাভ 25 ছিল। অ্যাবাভ 25 করে হলে দুটো করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে ইউ টেক আ এক্স-রে অফ দ্য স্কাল। ঠিক আছে, এক্স-রে অফ দ্য স্কাল, ইউ লুক অ্যাট দ্য সুচার্স। সুচারের ফিউশনটা স্কাল এক্স-রে থেকে দেখে তার থেকে আমরা এজ সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফ্রম দ্য টিথ গুস্তাভসন ফর্মুলা, 6টা ক্রাইটেরিয়া আছে। ফর দ্যাট ইউ হ্যাভ টু প্লাগ দ্য টিথ, ডাক্তারে তুলতে হবে। ডাক্তারে তুলে ইউ নিড টু গ্রাইন্ড, অ্যানালাইজ ইট আন্ডার মাইক্রোস্কোপ, দেন গুস্তাভসন ফর্মুলাতে যে 6টা ক্রাইটেরিয়া আছে সেটার সাথে ম্যাচ করে ইউ গিভ দেম আ স্কোর এন্ড ইউ ক্যালকুলেট দ্য এজ। ঠিক আছে, ওকে স্যার। আর এই দুটো। আর অ্যালাইভ পারসন, একটা লিভিং পারসনের যদি এজ এস্টিমেশন করতে হয় মেডিকেলি, দেন দিস ইজ দ্য অনলি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা লং কোয়েশ্চেন আছে। বলো। A beheaded dead body of a male subject was recovered by the side of a railway track with Okay. multiple stabs over his chest and abdomen. Okay. The
line of traumatic severance was 1 inch above the suprasternal knot without evidences of vital reaction. Without evidence. Huh. আচ্ছা, The stabs were showing insignificant zone of vital reaction. The head was found 50 feet away from the body. okay. Autopsy findings revealed multiple petechial hemorrhagic spots over subpleural surface and interlobal features of the lungs. তারপরে তো nail beds and অটোপসি ফাইন্ডিংস আরেকবার বল। autopsy findings revealed multiple petechial hemorrhagic spots over subpleural surface and Okay. interlobal features of lungs. Okay. Nail beds and lips were showing bluish discoloration. Okay. How will you establish the head was separated antemortem or postmortem in nature? Okay. আচ্ছা, এবারে তুই দেখ অটোপসি ফিচারের মধ্যে যেটা বলেছে পেটিচি ইন দ্য সাবপ্লুরাল সারফেস আর ফিঙ্গারে সায়ানোসিস আছে। এর থেকে কি বোঝা যায়? These are signs of asphyxia. Correct. তাহলে these are যদি signs of asphyxia হয়, তো অ্যাসফিক্সিয়াতে সেটা হ্যান্ডিং হোক বা স্ট্র্যাঙ্গুলেশন হোক বা whatever গ্যাটিন হোক, প্রোটিন হোক, whatever the method may be, asphyxial signs আছে মানে during commission of the violent asphyxial death, the person was alive. তাই তো? যখন অ্যাসফিক্সিয়া সাইন আছে মানে these are that asphyxia was an antemortem event. ঠিক আছে? তারপরে 2 নম্বর পয়েন্টে বলেছে যে চেস্টে যে স্ট্যাব উন্ড আছে সেটা ইনসিগনিফিক্যান্ট ভাইটাল রিঅ্যাকশন আছে। একটা লিভিং বডিতে যদি স্ট্যাব উন্ড হয় সেখানে ডেফিনেটলি প্রমিনেন্ট ভাইটাল রিঅ্যাকশন থাকবে, ব্লিডিং থাকবে, দ্যাট হ্যাজ টু বি দেয়ার। আর 3 নম্বর বলেছে যে যেখানে ডিক্যাপিটেশন হয়েছে, সেভারেন্স অফ দ্য হেড, সেখানেও বলেছে কোনো ভাইটাল রিঅ্যাকশন নেই। তার মানে দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ ইজ দ্য অ্যাসফিক্সিয়া। After that, there was stab wounds on the chest. Then the body was thrown on the rail. The body was put on the railway tracks and trained, and the decapitation was probably done by the moving train. That's why the head was found 50 feet away. Thank you. So, আরেকটা আছে whether the head belong to the same individual. হ্যাঁ, সেটা বলার জন্য প্রথমে যেটা করতে হয় ফার্স্ট হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে? তোমার হেড, তোমার যে উন্ডটা আছে, নেটে একটা উন্ড আছে আর হেডে একটা উন্ড আছে, সেই দুটো উন্ডের ডাইমেনশন মেজার করো। যদি ম্যাচ করে যায়, এটা একটা পয়েন্ট, দে বিলং টু দ্য সেম ইন্ডিভিজুয়াল। দেন ইউ মেজার, দেন ইউ সি দ্য স্কিন, কমপ্লেক্সনস, এজ, কালার, এটা দেখে মানে বডি হচ্ছে ইয়াং পারসনের, বা যে হেড পাওয়ার গেল সেখানে প্রচুর হোয়াইট হেয়ার্স আছে, সো দে ডোন্ট বিলং টু দ্য সেম ইন্ডিভিজুয়াল, ইউ নো। Thank you, sir. বলো আর কিছু? আচ্ছা, না কোশ্চেন এসছে। আচ্ছা, হলো modified y-shaped is suitable for dissection of net in handling. হ্যাঁ, ওটা কারেক্ট। modified y-shaped ওটা ডেফিনেটলি হ্যান্ডিং এর জন্য সুইটেবল, কারণ হচ্ছে যে এতে নেটের বেটার ভিজুয়ালাইজেশন পাওয়া যায়। আর এটা তো গেল। স্যার বলছে র্যাট পয়জনিং এ ওই ওটায় ডিলেট অফ ডেভেলপমেন্ট অফ লিভার ডিরেঞ্জমেন্টটা ডিলে হয় কেন, মানে রিজনটা কি? হ্যাঁ দাদা, এই কোশ্চেন গুলো বলে নি, একটা পোস্টমর্টেম কি আছে তো দেখছি। হ্যাঁ, বিলিফ ইন গড ইজ নট এ ডিলিউশন,
আমি এই যেগুলো লেখা আছে এগুলো বলে নিই, তারপর আমি র্যাক পর্যন্ত বলছি। ওটাতে এবারে সেমিস্টারে এসেছিল তো, বলছি। হ্যাঁ, বিলিফ ইন গড ইজ নট এ ডিলিউশন, কারণ হচ্ছে ডিলিউশনের যে ডেফিনেশনটা প্রপারলি জানতে হবে। ডিলিউশনের ডেফিনেশনটা হচ্ছে false and firm belief into it's a firm belief into a false concept and which persists even after the falsity have been clearly demonstrated, and and that belief is not prevalent in the people of the community. মানে হচ্ছে যে তোমার যে false and firm belief আছে, that the belief is shared by the person only by a small group of people, not a large number of community. ঠিক আছে? যেমন হচ্ছে আমরা অনেক কিছু ইমাজিনারি থিংে বিলিভ করি, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম গড আমরা অনেক কিছু ইমাজিনারি থিংে বিলিভ করি। যেমন হচ্ছে উই বিলিভ ইন কর্মা, রাইট? যে ভালো কাজ করলে তো ভালো ফল হবে, খারাপ then if you do some bad thing you will have your punishment. So it's a belief and it's an imaginary concept, but all people around the world believe in it. তারপরে যেমন ধরে নাও অতটা পড়েছিস কিনা জানি না, পরীক্ষার পরে I will suggest এটা পড়। ইউভাল নোয়া হারারির একটা বই আছে স্যাপিয়েন্স, সেটা নিয়ে অনেক বলা আছে। আরেকটা যেমন হচ্ছে কনসেপ্ট অফ দ্য মানি। মানি কনসেপ্টটা পুরোটাই ইমাজিনারি। সবাইকে বোঝানো হয়েছে যে টাকার অনেক পাওয়ার, 100 টাকার ভ্যালু 100 টাকা, 1000 টাকার ভ্যালু 1000 টাকা, $1 ভ্যালু $1, $1 মিলিয়ন ভ্যালু $1 মিলিয়ন। এটা কিন্তু পুরোটাই ইমাজিনারি কনসেপ্ট, বা এটাকে সবাই যুগ যুগ ধরে বিলিভ করে আসছে। সো ইট ইজ নট এ ডিলিউশন। ঠিক সেইভাবে রিলিজিয়ানও লোকে যুগ যুগ ধরে অল ওভার দ্য ওয়ার্ল্ড বিলিভ করে আসছে। ইট ইজ নট এ ডিলিউশন। ডিলিউশন হচ্ছে when you have a belief that is shared by only you or a very small number of selected people. It's a unique belief for you. Then it's a delusion. আচ্ছা, one gunshot wound of entrance with multiple exit wound, এটা হচ্ছে কয়েকটা ক্রাইটেরিয়া হতে পারে। একটা হচ্ছে গানশটের উন্ডটা মানে বুলেটটা ঢুকলো, then it struck a bone and it divides into 2 or 3 parts and each of the part exited the body through its own. So then you have one entry, multiple exit. Then the bone fragments, they can also create their own exit. আরেকটা যে এটা আচ্ছা, রেটিনাল স্ট্যানিন আর আইডি স্ক্যানিনে এটা কোশ্চেনটা কি, মানে হোয়াট ইজ রেটিনাল স্ট্যানিন মানে কি বোঝায়? রেটিনাল স্ট্যানিন হচ্ছে যে আমাদের রেটিনার উপরে যে ব্লাড ভেসেলস গুলো আছে তার যে প্যাটার্ন, তো এটা হচ্ছে ইউনিট ফর দ্য ইচ ইন্ডিভিজুয়াল। তো রেটিনাল স্ক্যান করে ওই প্যাটার্নটাকে আমরা পার্সনের সঙ্গে ম্যাচ করে ইউ ক্যান সে দ্যাট ইট ইজ বিলংস টু দ্য সেম পার্সন। এই আর কি আছে স্যার? হ্যাঁ বলছি স্যার, মাল্টিপল যে ওনটা হয় ওটা তো যদি গানের ডিফেক্ট থাকে সেখান থেকেও তো হতে পারে, যে একসাথে দুটো বুলেট যদি সেম এন্ট্রান্সে ঢুকে তখন থেকে এক্সিট ডাবল হ্যাঁ হতে পারে। সেটাও হতে পারে, ওদের ট্যান্ডেম বুলেট বলে। ট্যান্ডেম বুলেট হচ্ছে একটা বুলেটের পেছনে আরেকটা বুলেট লেগে আছে, তো ট্যান্ডেম বুলেট ঢুকলো একটা উন দিয়ে, তারপরে বডিতে তারপরে যে ঢোকার সময় বুলেটের ভেলোসিটি কমে যায়, তখন আলাদা হয়ে গেল, হয়ে গিয়ে দুটো আলাদা রোডে বেরোলো, তো হতে পারে। আচ্ছা, একটা শ্রিয়ার মেন শ্রিয়া, একটা শ্রিয়া হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট, মানে হচ্ছে একটা পার্সন দিয়ে আরেকটা পার্সনের উপরে কোনো একটা ফিজিক্যাল ইনজুরি ইনফ্লিক্ট করলো, এটা হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাক্ট। একটা আনলফুল ইনজুরি হলো, ইলিগাল ইনজুরি হলো, এটা হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাক্ট। আর মেন্স রিয়া হচ্ছে তার প্রিমেডিটেশন, মানে হচ্ছে ক্রিমিনাল মাইন্ড। এই ক্রাইমটাকে করার জন্য যদি আগে থেকে প্ল্যানিং বা প্রিপারেশন নেওয়া হয় সেটাকে বলে মেন্স রিয়া। তো যদি একটা শ্রিয়া আর মেন শ্রিয়া দুটোই যদি প্রেজেন্ট থাকে
In a case of homicide, then it became a murder. মার্ডার মানে একটা ক্রিয়াও আছে, মেইন ক্রিয়াও আছে, মানে ক্রিমিনাল অ্যাক্টও হয়েছে, মানে একজনের অ্যাকশনের কনসিকুয়েন্সে আরেকজনের ডেথ, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য হোমিসাইড। দিস ইজ আ ক্রিমিনাল অ্যাক্ট, বাট তার পেছনে যদি প্রিমেডিটেশন আর প্ল্যানিং থাকে, দ্যাট ইজ দ্য মেইন ক্রিয়া, এটাও যদি থাকে, দেন দ্য হোমিসাইড বিকামস আ মার্ডার। যেমন ডেথ ডিউ টু নেগলিজেন্স অফ এ ডক্টর, কোনো ডাক্তার বাড়ি থেকে সকালে দাঁত মেজে এটা ভেবে বেরোয় না যে আমি সিটিয়ে 3টে পেশেন্টকে মেরে আসবো। সো ডাক্তারের নেগলিজেন্সে যদি কোনো ডেথ হয়, ইটস আ ক্রিমিনাল অ্যাক্ট, বাট এর পেছনে কোনো প্রিমেডিটেশন বা প্ল্যানিং নেই, ডাক্তার তারা প্ল্যান করে মারেনি, তো মেইন ক্রিয়াটা নেই, অনলি ক্রিমিনাল অ্যাক্ট আছে, একটা ক্রিয়া আছে, এজন্য ইটস আ হোমিসাইড, নট এ মার্ডার। ঠিক আছে? আচ্ছা, কমোশিও কর্ডিস হচ্ছে পুরোনো কনসেপ্ট, এখন খুব একটা আসে না। কমোশিও কর্ডিস হচ্ছে ডাইরেক্ট চেস্টের উপরে যদি কোনো ইনজুরি হয়, এবং সেই ইনজুরির জন্য যদি হার্টের উপরে কোনো ধর রিবে ফ্র্যাকচার হতো, এবং সেই রিবের ইম্প্যাক্টের জন্য হার্টের উপরে পেরিকার্ডিয়ামের উপরে একটা ব্রুজ হয়, বা হার্টের মাসেলে ইনজুরি হলো, বা একটু পেরিকার্ডিয়াল ইফিউশন হলো, বা পেরিকার্ডিয়াল টেম্পোনেট হলো, এটা হচ্ছে কমোশিও কর্ডিস। ঠিক আছে? Length of a weapon may not correspond always with depth of a step tool over chest and abdomen. এটা আমি ক্লাসে চেঁচিয়ে পড়েছিলাম, আরেকবার বলছি। তো চেস্টে স্ট্যাব, ঠিক আছে, নাইফটা ঢুকলো এখানে, তো একটা লান্সের মধ্যে নাইফের ব্লেডের টিপ দিয়ে ইনজুরি হলো, দ্য লান্স হ্যাড কোল্যাপস। মানে লান্স যখনই একটা লোক কোল্যাপস করে যাবে, সেই লোকটা রিট্র্যাক্ট করে টুয়ার্ডস হাইলাম, তো লান্সের লোকটা কোল্যাপস করে টুয়ার্ডস হাইলাম রিট্র্যাক্ট করে গেল। এবারে ডেড বডিতে যখন তুই মেজার করবি, তখন তুই উন্ডের লেন্থ কতটা মাপবি, উন্ডের ডেপথ তুই মাপবি, স্কিনে যে উন্ড আছে সেটা, আর লান্সে যে উন্ড আছে সেটা, দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডেপথ অফ দ্য ইনজুরি, বাট লান্সের লোকটা তো রিট্র্যাক্ট করে গেছে টুয়ার্ডস হাইলাম, তো সেই জন্য এখানে ডেপথটা বেশি হবে মোর দ্যান দ্য লেন্থ অফ দ্য ব্লেড। আর অ্যাবডোমেনে কি হয়, অ্যাবডোমেনের মাসেল ইলাস্টিক রিকয়েল হয়, তো খুব ভীষণ ফোর্স দিয়ে ধর অ্যাবডোমেনে স্ট্যাব উন্ড হলো, তো অ্যাবডোমেনের ওয়ালটা অনেকটা পস্টেরিয়রলি রিট্র্যাক্ট করে যায়, তাতে ওয়েপেনটা কম ঢুকেছে, ধর 2 সেন্টিমিটার অফ দ্য ব্লেড হ্যাজ এন্টার্ড ইনটু অ্যাবডোমেন, তারপরে ব্লেডটা দিয়ে রিট্র্যাক্ট করার পরে অ্যাবডোমেন ওয়ালটা রিল্যাক্স করে গেল, অ্যাবডোমেনের ওয়াল আরেক জায়গায় ফিরে এলো, তখন কিন্তু ইনজুরিটা দেখা যাচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, ক্রাইটেরিয়া অফ ব্রেন ডেথ, এটা তো বইতে পড়তে হবে। মেইন কনসেপ্ট হচ্ছে ব্রেন ডেথের ক্ষেত্রে, as the brain stem is dead, all the ascending pathways and descending pathways for all the reflexes and sensations, they all travel through brainstem. So brainstem যেহেতু dead হয়ে যায়, so all the reflexes will be absent, all the sensory pathways will not work, so there will be no sensory stimulation, ব্রেনে কোনো সেন্সারি স্টিমুলেশন যাবে না, আর ব্রেন থেকে কোনো অ্যাকশন পাথওয়ে আসবে না। সো কি হবে, তুমি কোনো রিফ্লেক্স দেখতে পাবে না, অল দ্য সুপারফিশিয়াল আর ডিপ রিফ্লেক্সেস উইল বি অ্যাবসেন্ট, আর the person will not respond to any external stimuli, কারণ সেন্সরি স্টিমুলাই যাচ্ছে না, the pathways are dead, আর কোনো মুভমেন্ট হবে না, কারণ the descending pathways are dead, আর পেশেন্ট যখন ভেন্টিলেশনে আছে, ব্রিদিং চলছে, যে ভেন্টিলেশন বন্ধ করে দিলে he goes into apnea, মানে he cannot maintain the respiration on his own, কারণ respiratory center is in the medulla, which is a part of the brainstem. So respiration maintain করতে গেলে ভেন্টিলেটর লাগছে, উইদাউট ভেন্টিলেশন he goes into apnea. এগুলো হচ্ছে, আর ইজিতে ফ্ল্যাট লাইন, এগুলো হচ্ছে মেন
the brainstem data criteria. No stimuli, no response to any sensory stimuli. 2 number হচ্ছে absence of any superficial and deep reflexes. 2 number. 3 number হচ্ছে goes into apnea without ventilation. 4 number হচ্ছে flat ECG, flat ECG. এগুলো নিয়ে ফিলাডেলফিয়া আছে, হার্ভার্ড ক্রাইটেরিয়া আছে, বইতে দেখে নেবে, যে কোনো বইতে পড়ে নেবে, বাট এটা হচ্ছে মেইন কনসেপ্ট। আচ্ছা, ডেথ ডিউ টু স্ট্র্যাঙ্গুলেশন হচ্ছে, ডেথ ডিউ টু স্ট্র্যাঙ্গুলেশনের জন্য মেথোডোলজিক্যাল কোশ্চেনস হচ্ছে যে এটা অ্যান্টিমর্টেম না পোস্টমর্টেম প্রথমে, 2 নম্বর সুইসাইডাল না হোমিসাইডাল না অ্যাক্সিডেন্টাল, 3 নম্বর কোশ্চেন যেটা করা হবে সেটা হচ্ছে যে কি মেটেরিয়াল ইউজ হয়েছিল, ঠিক আছে। এই prominent external features of 18 years, এই 18 ইয়ার্স এর কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, একবার ভালো করে দেখে বল। আচ্ছা, এক্সট্রিম ফর্মস অফ স্যাডিজম লাগবে না, স্যাডিজম কি সেটা জানলেই হবে, নো ওয়ান বদার্স উইথ এক্সট্রিম ফর্মস অফ স্যাডিজম। এক্সট্রিম ফর্মস অফ স্যাডিজম গোজ ইনটু দ্য ডোমেন অফ টর্চার, ঠিক আছে। যেটা সেক্সুয়াল টর্চার বলেছিলাম সেটা হচ্ছে সেক্সুয়াল টর্চারে বলেছিলাম না যে ভেরিয়াস টাইপস অফ সেক্সুয়াল অ্যাবিউজ এন্ড পারভার্সনস, দিস ইজ দ্য এক্সট্রিম ফর্মস অফ স্যাডিজম। It goes into the territory of torture, that is sexually torture kora, and you get happiness from that. On what basis a doctor can declare as death of emergency? মানে ডাক্তার নিজে মারা যাবে? Broad death of emergency identical as brain death? না, broad death of emergency identical in brain death বলা যায় না, কারণ তার যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো এখানে ইমার্জেন্সিতে ধরা সম্ভব হয় না। ব্রেন ডেথ ডিক্লেয়ার করতে গেলে ইউ নিড টু হ্যাভ আ মেডিকেল বোর্ড, and that medical board should examine the patient at least twice in a 24-hour period, and the patient should be on ventilator. That means the respiration needs ventilation support, but the heart needs to be beating on its own. And broad death means both lungs and heart, the heart has also stopped. So it's a somatic death, not a brain death. It's a complete death. If the heart has stopped, blood is not pumping, so no organ of the body will be in a vital state. So brain death মানে কি, brain is not working but all other organs are living. So তার জন্য আমরা তার থেকে অর্গান ডোনেশনের জন্য অর্গান পেতে পারি। But broad death মানে there's no pulse, no BP, heart has stopped, so it's a somatic death. ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013 পরে whether a subject can perform sexual intercourse প্রশ্নের কোনো ভ্যালু নেই, ডেফিনেটলি নেই। কারণ হচ্ছে রেপের যে নতুন যে ডেফিনেশনটা হয়েছে অ্যামেন্ডেড ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013 পরে, সেখানে দেখবি লেখা আছে যে শুধু টাচিং or manipulation of the penis or any part of the body with any part of the woman into vagina, anus, mouth or urethra, মানে just without consent against the will, মানে without consent against the will একটা মেল বডি পার্টের এনি পার্ট, যদি একটা ফিমেলের এনি পার্টে পেনিট্রেশন বা ইন্ট্রোডাকশন করার অ্যাটেম্প্ট করা হয় বা জাস্ট মেয়ার টাচিং করা হয়, দ্যাট কনস্টিটিউটস রেপ। তো সেই জন্যে whether is potent or impotent has no value. হোয়াইট ফসফরাস পয়জনিং এর ক্ষেত্রে যেটা প্রিজারভেটিভ ইউজ করা হবে সেটা হচ্ছে কেরোসিন। So medical evidence of sexual intercourse is not a legal evidence of rape.
কারণ হচ্ছে আমরা বলতে পারি দেয়ার ইজ এন এভিডেন্স অফ রিসেন্ট সেক্সুয়াল ইন্টারকোর্স, সে যদি ইনজুরি থাকে তাকে আমরা বলতে পারি ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। বা রেপের জন্য দা মেন হচ্ছে এগেইনস্ট দ্য উইল উইদাউট কনসেন্ট, তো সেটা তো আমরা মেডিকেলি বলতে পারি না, তো সেজন্য দে আর নট দ্য সেম। চারটি আছে। ক্রনিক ব্রাজা সাইকোসিস, ব্রাজার হচ্ছে তো ক্যানাবিস, মানে অ্যাক্টিভ প্রিন্সিপাল হচ্ছে টেট্রাহাইড্রোক্যানাবিনল। এটা ক্রনিক যদি ব্রাজা ইউজ করা যায় তাতে দেখা যায় যে পেশেন্টের কিছু সাইকোটিক ম্যানিফেস্টেশনস হচ্ছে। সাইকোসিসের মধ্যে হচ্ছে অনেক সময় লোকের স্কিজোফ্রেনিয়া টাইপ দেখা যায়। স্কিজোফ্রেনিয়া একটা সিনড্রোম, তার মধ্যে 4টে ভাগ আছে, তো এর মধ্যে যে কোনো একটা হতে পারে। এছাড়া ডিলিউশনস ডেভেলপ করতে পারে, ক্যান হ্যাভ ডিলিউশনস, হ্যালুসিনেশনস হয়, ডিলিউশন আর হ্যালুসিনেশন, এই যে সাইকোসিসের যে ফিচার্স গুলো সেগুলো সবই হতে পারে। তো চারটি আছে। Non-detection of poisonous substances in chemical analysis of viscera in a case of death due to poisoning. হ্যাঁ, সেটা হতেই পারে। আমরা পয়জনিং এর জন্য ডেথ হয়েছে, ভিসেরা প্রিজার্ভ হয়েছে, সায়েন্স ল্যাবে পাঠানো হয়েছে, বাট পয়জন ডিটেকশন করা যায়নি। কেন যায়নি? তার জন্য নাম্বার 1 হচ্ছে the viscera we send, they test the viscera against a standard panel of poisons. So maybe the offending poison is not included in that panel, তো সেই জন্য টেস্ট পজিটিভ আসেনি। 2 নাম্বার হচ্ছে আমরা যে প্রিজারভেটিভ ইউজ করেছি দ্যাট ইজ আ রন ম্যাচ, ওই প্রিজারভেটিভে ওই পয়জনটা ডিজলভ হয়ে যায়, সেজন্য পাওয়া যায়নি। নাম্বার 3, স্যাম্পলিং আর টেস্টের মধ্যে অনেক ডিলে হয়েছে। আমরা 2023-এ পোস্টমর্টেম করেছি, 2024-এ অ্যানালিসিস হচ্ছে। So the viscera has gone, যে ভিসেরা পাঠানো হয়েছিল তাদের ডিকম্পোজিশন হয়ে গেছে, সেজন্য পয়জন ডিটেকশন করা যায়নি। 4 নম্বর, যে পয়জনটা পার্টলি হ্যাজ বিন অ্যাবজর্বড ইনটু দ্য ব্লাড এন্ড হোয়াট এভার আনঅ্যাবজর্বড পার্ট যেটা স্টমাকে ছিল সেটা প্রায়র টু ডেথ আইদার ভমিটিং অর ডিফিটেশন দিয়ে বডি থেকে বেরিয়ে গেছে। এই জন্য আমরা যে স্টমাক, লিভার এগুলো পাঠিয়েছি সেখানে কোনো পয়জন পাওয়া যায়নি। So these are the process. ওয়ান্ডারিং লুনাটিক স্বপ্ন, ওয়ান্ডারিং লুনাটিক স্বপ্নতে তেমন কিছু বলার নেই। ওয়ান্ডারিং লুনাটিক কনসেপ্টটাই এখন নেই, আমরা তাদের লুনাটিক বলি না, মেন্টালি পারসন। ওয়ান্ডারিং লুনাটিক হচ্ছে আ পারসন যার রিয়েলিটির সঙ্গে টাচ একেবারেই চলে গেছে অ্যান্ড তার টাইম প্লেস পারসন ওরিয়েন্টেশন নেই। হি হ্যাজ অ্যান্ড দ্য মেমোরি, দ্য পার্মানেন্ট মেমোরি ইজ ডিস্ট্রয়েড। তাই তার নিজের বাড়ি, তার ঠিকানা, অ্যাড্রেস, বাড়ির লোক তার কিছুই মনে নেই। এটাতে বলে and the person is roaming in the streets aimlessly without harming anyone else. সেই হচ্ছে ওয়ান্ডারিং লুনাটিক। ওয়ান্ডারিং লুনাটিক একটা পার্মানেন্ট কন্ডিশন হতে পারে, ট্রানজিয়েন্ট কন্ডিশন হতে পারে। ট্রানজিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে ইয়েতে তোর সেনাইল ডিমেনশিয়া যে পেশেন্ট, ডিমেনশিয়া পেশেন্টের মধ্যে একটা ডিসোসিয়েটিভ ফিউগ হয়। ডিসোসিয়েটিভ ফিউগ হচ্ছে হঠাৎ করে হি ফরগেটস তার নাম কি, সে কোথায় থাকে, তার বাড়ি কোথায়, বাড়ির লোক কি, about the family, residence, address, his own identity. He forgets the own identity for
a certain period of time. এই dissociative fugue patient ওই পিরিয়ডের জন্য you will roam around aimlessly searching for the house. হয়তো সেটা নিজের বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, but he can't recognize the house as his own, but he's looking for his house. এটা transient, he remembers and he returns to the home. And in some cases it may be permanent. And wandering lunatic এদের ক্ষেত্রে হচ্ছে how they will be admitted to the mental institution. এটা হচ্ছে the people, they will inform the police will take that lunatic person to a magistrate will issue a reception order, and then the person will be sent to a mental institution for admission and treatment. Exit wound might be absent in cases of electrocution. না হতেই পারে, maybe the person is standing on a wet floor or a conducting surface. Conducting surface এর উপর যেহেতু দাঁড়িয়ে আছে, so the feet has feet থেকে যখন when the electric current leaves to the floor, সেখানে যেহেতু much resistance নেই, এজন্য সেরকম হিটিং এফেক্ট হচ্ছে না, এজন্য exit wound কিছু হয় না। স্যার আরেকবার বুঝলাম না। দুটো কেসে হতে পারে, একজন তার ধরে ঝুলছে, ডান হাতে তার ধরে ঝুলছে and is hanging in the air, তো সেক্ষেত্রে কিন্তু যদি হাই টেনশন ওয়্যার হয় তো কারেন্ট বডিতে হাত দিয়ে ঢুকে আবার হাত দিয়ে বেরিয়ে যাবে, সো এন্ট্রি উন্ড এন্ড এক্সিট উন্ড উইল বি দ্য সেম। তাই সেক্ষেত্রে আলাদা করে বোঝা যাবে না এক্সিট উন্ড কি আছে। আর 2 নম্বর, এই যে এক্সিট উন্ড এটা কেন হয়, উন্ডটা হয় হচ্ছে স্কিন অফার্স ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, যেহেতু রেজিস্ট্যান্স বেশি, হিটিং এফেক্ট বেশি, বার্ন হয়, আমরা ইনজুরিটা দেখতে পাই। এবারে ইফ আ পারসন ইজ স্ট্যান্ডিং অন এ ওয়েট ফ্লোর, মানে ভেজা মেঝে ওয়াটার বা কন্ডাক্টিং সারফেসের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে ফিট দিয়ে যখন ইলেকট্রিসিটি উইল মুভ টু দ্য ফ্লোর, ও তো বেশি রেজিস্ট্যান্স পাচ্ছে না, যেহেতু বেশি রেজিস্ট্যান্স পাচ্ছে না, as the resistance is lowered, the heating effect তো কম হবে, এই জন্য সেরকম কোনো ইউন্ড হবে না। হয়তো একটা ছোট্ট অ্যাব্রেশন বা একটা জায়গায় একটু এপিডার্মিসটা একটু ফেটে যাচ্ছে, স্প্লিট ইন দ্য স্কিন, ওটাই হবে এক্সিট উন্ড, সো ইট মে বি মিসড। স্যার যেটা বললেন যে হাই টেনশন ওয়্যারের যে কথাটা বললেন সেটা আরেকবার রিপিট করুন স্যার। হ্যাঁ, হাই টেনশন ওয়্যারে যদি if the person is hanging, then what happens, electricity enters the body through the handheld, and then it also completes a circuit in the body and leads to the same hand. একটাই তো পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে, ঠিক আছে, ওখান দিয়ে ঢুকলো ওখান দিয়ে বেরোলো, আর বডিতে একটা সার্কুলার সার্কিট কমপ্লিট করলো। ওকে স্যার। স্যার আমাদের 7th সেমিস্টারে যে সেকেন্ড কোশ্চেনটা দিয়েছিল যে a young man in his 20s was having alcoholic drink and his favorite chicken dish with his friends at a pub for last 1 hour. Suddenly he complained of severe chest pain with sweating and was rushed to the nearest hospital where he was declared brought dead. On reply to the question of one of the friends, one intern informed that it can be a case of acute myocardial infarction following excess of alcohol intake. Do you think he was right? কোশ্চেনটা কি হবে স্যার? এই কোশ্চেনটা একটু কনফিউজড আছে। এটাতে দুটোই হতে পারে, এএমআই হতে পারে, মাইট বি এএমআই, বাট অ্যাকুট অ্যালকোহল ইনটেকের জন্য সাডেন এএমআই ইজ নট দ্যাট কমন। আর 2 নম্বর যেটা হতে পারে, ইট ক্যান বি আ কেস অফ চোটিং, সে যেহেতু অ্যালকোহল খাচ্ছিল তার সঙ্গে, মানে অ্যালকোহল তো শুধু খায় না, তার সঙ্গে খাবারও থাকে, যেহেতু বারে ছিল, মেবি দ্য পিস অফ মিট অর কাবাব অর সামথিং হ্যাজ লজড ইনটু দ্য ল্যারিংস,
ইট ক্যান বি টেস্ট অফ চোটিং, যেটাতে আমরা ট্যাফেটো অনার হিসেবে পড়েছি। সো অ্যাকচুয়াল কজ এন্ড ম্যানার অফ ডেথ জানার জন্য এক্ষেত্রে পোস্টমর্টম করা উচিত। এভাবেই লিখতে হবে যে ক্যান বি বোথ আর ডিউ টু পসিবল। It can be a normal death due to AMI, or it can be accidental death due to choking, or it can be a homicidal death if someone has spiked the alcohol with some malicious intention. তিনটেই পসিবিলিটি আছে, তো সেটা জানার জন্য পোস্টমর্টম করতে হবে। স্যার তার মানে এটা একটা কার্ডিয়াক পয়জনিং এর কেস হতে পারে স্যার? হতেই পারে। আচ্ছা আচ্ছা, এখানে স্পাইস প্রোটোকল আছে। স্পাইস প্রোটোকলের জন্য হচ্ছে স্পাইস একটা নিমোনিক আছে, হ্যাঁ, এস দিয়ে হচ্ছে সেটিং আপ ইন্টারভিউ। মানে এই ধর একটা পেশেন্ট মারা গেছে, হিন্দি সিনেমার মতো ঘর থেকে বেরিয়ে সামনে সব বাড়িগুলোর দাঁড়িয়ে আছে, তাদের ওইখানে বারান্দাতেই বলে দিলি না নেই, মারা গেছে, ওরকম না। ইউ গো টু ইউর রুম, তাদের বলো যে আপনারা আমার রুমে আসুন। সো ইউ হ্যাভ সেট আপ অ্যান ইন্টারভিউ, ঠিক আছে? তারপরে তুমি তাকে বলো and you assess the family with the open ended question. আপনাদের কি আর কিছু জানার আছে? এখানে হচ্ছে ইনভিটেশন, আই দিয়ে হচ্ছে ইনভিটেশন, কে দিয়ে হচ্ছে নলেজ, আর ই দিয়ে ইমোশন, and এস স্ট্র্যাটেজি। সো সেট আপ দ্য ইন্টারভিউ, ঠিক আছে?